বহুল প্রতীক্ষার পরে তৌসিফ মাহবুব অভিনীত চক্র সিজন 2 ওয়েব সিরিজটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এই ওয়েব সিরিজটির গল্প লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন ভিকি জাহেদ। আসলে ওনার গল্পের ধরন দেখে তো ওনাকে সাইকো ছাড়া আমার কিছুই মনে হয় না। একজন সুস্থ মানুষ কখনো এরকম গল্প লিখতে পারে না। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। চক্র সিজন 1-এর শেষে লুবনাকে নিজ হাতে পেটের মধ্যে ছুরিকাঘাত করে মেরে ফেলে হুমায়ুন। সাথে নিজের মুখে রক্ত মেখে বলতে থাকে, দরজা রক্ষার্থে আমাদের অনেক কিছুই করতে হয়, আর রুকমণিকে ফেরত পেতে হলে তোমাকেই মরতে হবে। লুবনার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ওর কাছে ক্ষমাও চায় হুমায়ুন। মৃত্যুর আগ মুহূর্তে লুবনা কী যেন একটা বুঝতে পারে। ওর কাছে তখন সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। তখন সে বলতে থাকে, ওই দরজাটা ভেঙে আমি প্রতিশোধ নেব। এগুলো শোনার পরে সেখান থেকে হুমায়ুন উঠে যায় ওপরে সেই রুমটার দিকে, যেখানে লুবনার পরিবারের বাকি সবাই গলায় দড়ি বেঁধে চেয়ারের ওপরে অপেক্ষা করছিল 6 মিনিট 66 সেকেন্ড শেষ হওয়ার অপেক্ষায়। তবে কিছু একটা দেখে চমকে ওঠে হুমায়ুন, আর এখানেই শেষ হয়ে যায় চক্র সিজন 1। সিজন 2 এর শুরুতেই দেখা যায় হুমায়ুন আস্তে আস্তে যায় সেই রুমের মধ্যে, যেখানে আসলে লুবনার পুরো পরিবার গলায় দড়ি পড়েছিল। হুমায়ুন সেখানে আসার সাথে সাথেই ওরা চেয়ারের ওপর থেকে লাফ দেয়। হুমায়ুনের সামনেই ওরা ঝুলতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হুমায়ুন গিয়ে হেলালের দড়িটা কেটে দেয়, বাঁচিয়ে নেয় হেলালকে। কিছুক্ষণ পরে হেলালের জ্ঞানটা ঠিকঠাকভাবে ফিরে আসে। ওর পুরো পরিবার ওর চোখের সামনে মৃত অবস্থায় ঝুলে আছে, কিন্তু ওদিকে হেলালের নজর নেই। সে হুমায়ুনকে বলতে থাকে, জিবরান আমাকে বলেছিল একজন আসবে এবং আমাদের ওই টাকাগুলো দিবে। আপনি কি সেই ব্যক্তি? তখন হুমায়ুন বলে, এজন্যই উনি আপনাকে এতটা পছন্দ করেন। এইটা বলেই হাসতে থাকে হুমায়ুন। ওরা দুজনে মিলে বীভৎস হাসিতে মেতে ওঠে। কিছুক্ষণ এভাবে হাসাহাসি করার পরে হঠাৎই খানিকটা রাগান্বিত হয়ে হুমায়ুন ওকে বলতে থাকে, এতদিন আপনার সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এবারের টাস্কটা কিন্তু আপনি পূরণ করতে পারেননি। তখন হেলাল খেয়াল করে দেখতে পায় ওখানে লুবনা নেই, তার মানে সে মারা যায়নি। তখন হুমায়ুন জানায়, লুবনা কিন্তু মরতে চায়নি, ওকে আমার মারতে হয়েছে। এটাই হচ্ছে আপনার ব্যর্থতা। এই কথাটুকু শোনা মাত্রই হেলাল বারবারই হুমায়ুনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু হুমায়ুন জানায়, আপনি যেহেতু ভুলটা করেছেন তাহলে শাস্তি তো আপনাকে পেতেই হবে। এটা বলেই ওর চোখের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় এবং বের করে নিয়ে আসে ওর পুরো চোখটা। এগুলো করে যেন হুমায়ুন একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিল, আর নিচে মাটিতে পড়ে কাতরাচ্ছিল হেলাল। সেই রুম থেকে যখন হুমায়ুন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় নিচে লুবনার বডিটা আর নেই। এরপর কেটে যায় 1 বছর। একদিন নিউজে সেই 1 বছর আগের কাহিনীটা দেখানো হচ্ছিল। এক পরিবারের 5 সদস্য গলায় দড়ি পড়ে মারা গিয়েছিল। তাদের পরিবারের মধ্যে শুধুমাত্র জীবিত ছিল হেলাল শিকদার নামের একজন। তখন সে সাক্ষাৎকারে জানায়, আমার বাবা আসলে শয়তানের পূজারী ছিল, তিনি সেই কাজগুলো করেছিল। আমি যখন তার বিরোধিতা করি তখন আমার একটা চোখ উপড়ে ফেলে আমার বাবা। আর এই কাহিনীগুলো দেখে আমার বোন লুবনা যে কোথায় চলে গেছে সেটা আমি বলতে পারবো না। অন্যদিকে স্টেজে পারফর্ম করছিল অ্যানি নামের একটা মেয়ে। তাকে আসলে পাপেট মাস্টার বলা যায়। 1 বছর আগে তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। তার স্বামী বাথটাবে ডুবে মারা গিয়েছিল। অনেকে তো এটা ধারণা করে যে অ্যানি হয়তোবা তাকে মেরেছিল, এজন্য সে অনেক দিন পারফর্ম করেনি স্টেজে। এই পারফরমেন্সটা শেষ করার পরে ওরা 3 জন এসে একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। ঠিক তখনই পাশ থেকে একজন ভিডিও করতে থাকে ওদের। এটা দেখে আবার ওরা এগিয়ে যায়। ওই 2 লোকের সাথে তর্কাতর্কি শুরু হয়। তখন ওদের মধ্যকার একজন তো বলে ওঠে, ভিডিওটা যদি ডিলিট না করি তাহলে কি করবেন? আপনার স্বামীকে যেভাবে বাথটাবে চুবিয়ে মেরেছিলেন আমাদেরকেও কি আপনি সেইভাবেই মারবেন? এই কথাটা শুনে আচমকাই শক খেয়ে যায় অ্যানি, আর অজ্ঞান হয়ে যায় সেখানেই। ওরা দুজনে তো বুঝতে পারে না যে এটা কি হয়ে গেল। এদিকে দেখা যায় হুমায়ুন একটা জায়গায় চলে এসেছে। সেখানে একটা রুমের মধ্যে 3টা বিদেশি কুকুর। আসলে এগুলো দিয়ে সে কী করবে? আর হুমায়ুনের ড্রেস আপটাই বা কেন এমন, এগুলো একটু সামনের দিকে গিয়েই তোমরা জানতে পারবে। অন্যদিকে দেখা যায় আশরাফ চলে আসে ওসির কাছে আর বলতে থাকে, 1 বছর পার হয়ে গেল, আমি আপনাকে বারবার একটা কথাই বলেছি যে লুবনা আর জীবিত নেই। এজন্য আপনি ওটা মিসিং কেস থেকে সরিয়ে মার্ডার কেস হিসেবে দিয়ে দিন। আমি জানি হেলালরাই ওকে মেরে ফেলেছিল, কিন্তু ওর কোনো কথাই শুনতে চায় না ওসি, কারণ কোনো লাশ তো ওরা পায়নি, তাহলে কিসের ভিত্তিতে মার্ডার কেস ফাইল করবে? তারপরেও আশরাফ জানায়, আমি থামবো না স্যার, এর শেষ আমি দেখেই ছাড়ব। আশরাফ সেখান থেকে চলে যাওয়ার পরেই আরেকজন পুলিশ আসে এবং একটা ফাইল দেয় ওসিকে। সাথে জানায়, স্যার ফার্মগেট থেকে 2টা টোকাই মিসিং। তখন ওসি বলে, ওদের তো কোনো পরিবার পরিজন নেই, ওরা কোথায় গেছে এটা কে খোঁজ খবর নিবে ওদের? হয়তোবা দেখো গিয়ে কোনো জায়গায় নেশা করে পড়ে আছে। তখন আবার ওই পুলিশ অফিসারটা বলে, না স্যার, এখানে একটা সমস্যা আছে। ওদের হারিয়ে যাওয়ার প্যাটার্নটা কিন্তু অন্যরকম। প্রত্যেকটা পূর্ণিমার আগেই ওরা হারিয়ে যায়,
আর ওদের লাশও খুঁজে পাওয়া যায় না স্যার। এই কথাটা শুনে কিছুটা ভাবায় ওসিকে। এদিকে দেখা যায় বিশাল বড় মাপের একটা মেনশন, তার মধ্যে একটা টোকাই অনেক শান্তি করে খাবার খাচ্ছিল। আসলে এখানে ওকে নিয়ে এসেছিল হুমায়ুনের সহকারী। টেবিলের ওপরে শুধু খাবার আর খাবার। কিছুক্ষণ এভাবে খাবার খাওয়ার পরই বিষক্রিয়া হয়ে যায়। তার পরপরই দেখা যায় সেই টোকাইয়ের পুরো শরীরটাই অনেকগুলো খণ্ড বিখণ্ড করে ফেলে হুমায়ুন, আর তার একটা হাত নিয়ে নিজের মুখে রক্ত মাখতে থাকে। সুস্থ কোনো মানুষ এইরকম কোনো কাজই করতে পারবে না। তারপর হুমায়ুনের সহযোগীকে জিজ্ঞেস করে, আর কয়টা পূর্ণিমা বাকি আছে? তখন ওই সহযোগী জানায়, স্যার আর মাত্র 3টা পূর্ণিমা। তখন হুমায়ুন ভাবতে থাকে তাহলে 3টা পূর্ণিমার পরেই দরজাটা খুলে যাবে। পরদিন সন্ধ্যাবেলাতেই হুমায়ুনের কাছে একটা কল আসে। হুমায়ুনের গ্রামের একজন আদনান নামের একটা ছেলেকে পাঠিয়েছিল ওর কাছে, কিন্তু কিছুদিন পরেই তার মৃত লাশ যায় তার বাড়িতে। তখন হুমায়ুন জানায়, শুনেছিলাম জুয়া খেলতো আপনার ছেলে, এতে হয়তো বা টাকা পয়সা নিয়ে কোনো ছেলেপেলের সাথে ঝামেলা হয়েছিল আর তারাই মেরে ফেলেছিল আপনার ছেলে আদনানকে। তখন আদনানের বাবা বলে, আমার বিচার চাই। এটা শুনে হুমায়ুন জানায়, আমি তো বিচার করার কেউ নই, আপনি পুলিশের কাছে যান চাচা। এটা বলেই কলটা কেটে দেয়। তারপর জানা যায় যে আসলে হুমায়ুনই আদনানকে মেরে ফেলেছিল, কারণ আজকালকার ছেলেপেলেরা একটু বেশিই কৌতূহলী হয়ে থাকে। এজন্যই আদনানকে মরতে হয়েছিল হুমায়ুনের হাতে, কারণ আদনান হয়তোবা বুঝে গিয়েছিল যে হুমায়ুনের মধ্যে কোনো একটা ঝামেলা তো রয়েছে। এদিকে রাহাত চলে আসে অ্যানি আপার বাড়িতে। আসলে এখানে সে জেনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তারপর এখানে এসে জানতে পারে অ্যানিও নাকি ডাক্তারের কাছেই গেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জেনি। তারপর রাহাত জেনিকে নিয়েই বেরিয়ে পড়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় এনি চলে আসে হাসপাতালে ডাক্তারের কাছে। ডক্টর বিপ্লব কুরাইশির সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। সে আসলে একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু রিসিপশনিস্টের থেকে জানতে পারে যে গতকাল রাতেই নাকি ফুড পয়জনিংয়ে মারা গেছে সেই ডাক্তার বিপ্লব। এটা শুনে বড় মাপের একটা শক খেয়ে যায় অ্যানি। মন খারাপ করে এখান থেকে চলেই যাচ্ছিল অ্যানি। তখনই রিসিপশনিস্ট মেয়েটা ওকে বলে, ম্যাম আমি একটা ডাক্তারকে রিকমেন্ড করছি, ওনার কাছে আপনি একবার গিয়েই দেখুন। আশা করি আপনার অন্য কারো কাছে আর যেতে হবে না। ওনার নাম হচ্ছে ডাক্তার হুমায়ুন। আমি নিজেও পার্সোনালি ওনার কাছে গিয়েছি। ওর এমন কথা শুনে কনভিন্স হয়ে যায় অ্যানি। দেখা যায় তার পরপরই মেয়েটাকে হুমায়ুনের সেই সহযোগে অনেকগুলো টাকা দেয় এই মিথ্যে কথাগুলো বলার জন্য। আর অ্যানি চলে আসে হুমায়ুনের চেম্বারে আর বসে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ডাক পায় না অ্যানি। তারপর সে এগিয়ে গিয়ে জানতে চায় যে এত সময় কেন লাগছে। রিসিপশনিস্ট মেয়েটা জানায়, স্যার একটু সময় নিয়ে দেখেন তো, আপনি আর একটু অপেক্ষা করুন। তখন আবারও এসে নিজের সিটে বসে পড়ে অ্যানি। কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করেই সেই মেয়েটা তার মোবাইলে একটা খবর লাগায়। আসলে এটা ছিল অ্যানির স্বামী রাজীবের মৃত্যুর কাহিনী। মানে রাজীবের পরিবার এটার ন্যায্য বিচার চাইছে। তার কিছুক্ষণ পরেই ডাক পড়ে অ্যানির। তারপর সেই রুমের মধ্যে গিয়ে বসে পড়ে অ্যানি। তখন হুমায়ুন তাকে বলতে থাকে, পানিতে ডুবে তোমার কেমন লাগছে অ্যানি? এই কথাটা শুনে খানিকটা শক খেয়ে যায় অ্যানি, আর ওকে জিজ্ঞেস করে, তাহলে আপনি আমার সম্পর্কে সব কিছুই জানেন? পানিতে আমি ডুবিনি, আমার স্বামী মারা গিয়েছিল বাথটাবে ডুবে। তখন হুমায়ুন বলে যে না, আমি তোমার কথাই বলছি। তুমি ডাঙায় থেকেও পানিতে ডুবছই গত 1 বছর ধরে। তোমার স্বামীর মৃত্যুর জন্য সবাই তোমাকেই দায়ী করছে। তোমাকে যে যেমন কথা বলছে তুমি তেমনটাই নিজেকে ভাবছো, এর জন্যই তোমার এতটা ঝামেলা হচ্ছে। এখন তোমাকে একটা কথা বলি, তোমার আর আমার মধ্যে যে সেশনগুলো হবে এগুলো একদমই থাকবে আমাদের দুজনের সিক্রেট। যদি তোমার মধ্যে কোনো ভয়ঙ্কর দানব থেকেও থাকে তাহলে তুমি আমার সামনে আনতে পারো তাকে। ট্রাস্ট মি, আমি একদমই ভয় পাবো না। এই কথাগুলো শুনে কেমন জানি থ লেগে যায় অ্যানি, আর ওর সামনে দেয়া পানিটা খায়। অন্যদিকে দেখা যায় একটা রুমের 4 দেয়ালে আরবিতে কিছু একটা লেখা। তার মধ্যে বসানো ছিল একটা খাটিয়া, আর সেটার ভেতরে ছিল একটা লাশ। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন চলে আসে আর সেই লাশটার গায়ের ওপরে কাপড় বিছিয়ে দেয়। তারপর সে কিছু একটা প্রার্থনা করতে শুরু করে। এই লাশটাই বা কার, আর কেনই বা এই লোকটা এমন কাজ করছে, আর রুমের মধ্যে এমন অবস্থা কিভাবে হয়ে আছে, এগুলো একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। দেখা যায় হুমায়ুন একটা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। ওর হাতে ছিল একটা বই। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আস্তে আস্তে আমি আপনার কাছাকাছি চলে আসছি। আমার শক্তি যে বাড়ছে এটা আমি বুঝতে পারছি। কিছুদিন আগে আমি অনেক দুর্বল ছিলাম, এর জন্য রুমকি আমাকে বিভ্রান্ত করতে পেরেছিল, কিন্তু এখন আমাকে বিভ্রান্ত করতে পারবে না কেউ। রুমকির কারণে আমি অনেক ভুল করেছিলাম। এই জন্য আদনানকে আমাদের এই ব্যাপার স্যাপার আমি জানাই। মনে করেছিলাম হয়তোবা ও আমাদের সাথ দিবে, কিন্তু আমি ভুল ছিলাম। এতে আপনি আমার উপরে অনেক রেগে গিয়েছিলেন, এর জন্য আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। তবে এখন আমি আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি, আর অল্প কিছুদিনের মধ্যে আমি পুরোপুরি শক্তিবান হয়ে যাব। হুমায়ুন যখন এই কথাগুলো বলছিল তখন ফিসফিস করে অন্য একটা কণ্ঠও শোনা যাচ্ছিল। এটার আওয়াজ ছিল একদম বীভৎস। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়।
দেখা যায় কোরআন এবং সুন্নাহ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছিল। এক পক্ষ ছিল পীরের বিপক্ষে আর অন্য পক্ষ ছিল পীরের পক্ষে। হুমায়ুনরা ছিল আসলে পীরের পক্ষের লোক, কিন্তু এখানে যখন তাদের লিডার মানে হুমায়ুনের বাবা কথা বলছিল তখন অন্য পক্ষের লোকজন ওদেরকে ভুল প্রমাণিত করে এবং গ্রামের সবাই মিলে ওদেরকে অপমান অপদস্থ করে, এমনকি মারধরও করে। এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় হুমায়ুনের বাবা আব্দুল পীরের। সে বাড়িতে গিয়ে রুমের মধ্যে নিজেকে আটকে ফেলে। হুমায়ুন সহ তাদের দলের সবাই ওদের বাড়ির বাহিরেই বসেছিল। ঘরের মধ্যে আব্দুল নিজে নিজে কষ্ট পাচ্ছিল, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেজন্য জোরে জোরে বিলাপ বকতে শুরু করে দেয় আব্দুল। ঠিক তখনই ওর কানে একটা কণ্ঠ ভেসে ওঠে। সেটা ওকে বলে, তুমি যদি চাও তাহলে পুরো দুনিয়াকে তোমার পায়ের নিচে রাখতে পারবে, শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি যা যা বলবো তোমাকে তেমনটাই করতে হবে। এই কথাগুলো শুনে আবার আব্দুল মোটামুটি কনফিডেন্সই হয়ে যায়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। অ্যানির ভাই সিরাজ এবং তার ভাবি তর্ক করছিল। আসলে সিরাজ ছিল অনেক ভালো একটা ডাক্তার, কিন্তু সে এতটাই সৎ ছিল যে মানুষকে সবসময় সে ভালো ওষুধটাই দিত। এর জন্য তারা ওর কাছে আর দ্বিতীয়বার ফিরে আসতো না। এভাবে তার কাজকর্ম খুব একটা চলতো না। চেম্বারে গেলেও তাকে মাসি মারতে হতো। এই ব্যাপারগুলোতে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল তার বউ। এটা নিয়েই ওদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। ঠিক তখনই দেখা যায় রুমের মধ্যে চলে আসে অ্যানি, আর বাবা মায়ের তর্ক বিতর্ক আগে থেকেই দেখছিল ওদের মেয়ে। অন্যদিকে দেখা যায় রাহাত এবং জেনি একটা রেস্টুরেন্টে এসেছিল। তখন জেনি রাহাতকে বলে, কবে বিয়ে করবা তুমি আমাকে? কিন্তু রাহাত জানায়, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার চাকরির অবস্থা খুব একটা ভালো নয়, একটু স্ট্যাবল হয়ে নেই তারপর আমরা বিয়েটা করব। কিন্তু এই বিষয়টা নিয়েও সিন ক্রিয়েট করতে থাকে জেনি, আর অনেক কান্নাও করছিল। তখন ব্যাপার স্যাপার ঠিকঠাকভাবে বুঝতে না পেরে রাহাত বলে, আমি ওয়াশরুম থেকে একটু আসছি। এটাতে জেনি বুঝে যায় যে আসলে সে এখন অন্ধ হয়ে গেছে, এর জন্যই রাহাত হয়তোবা তাকে আর বিয়ে করতে চায় না। তখন সে রাগে দুঃখে রেস্টুরেন্ট থেকে একা একাই বেরিয়ে পড়ে, রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অন্ধ একটা মানুষের রাস্তা দিয়ে হাঁটা যে কতটা ঝামেলা এটা শুধু অন্ধরাই বোঝে। রাস্তার মধ্যে গিয়ে সে কোনোভাবেই আর পার হতে পারছিল না। অনেক বাজে অবস্থা হয়ে যায় জেনির। তখন অবশ্য ওকে একটা মেয়ে এসে ধরে নিয়ে রাস্তা পার করিয়ে দেয়। মেয়েটার নাম মেঘলা। তখন সে জেনিকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসায় এবং পানি খাওয়ায়। তারপর বলতে থাকে, আপু আসলে ঢাকা শহরটা অন্ধ মানুষের জন্য অনেক কঠিন। তারপর জেনি মেঘলাকে ধন্যবাদ দেয় আর ওর ফোনটা চায় কাউকে একজনকে ফোন করার জন্য। জেনি আসলে রাহাতকে কল দিয়েছিল। তখন রাহাতের কথা শুনে বোঝা যায় যে সে অনেক উদ্বিগ্ন হয়ে গেছে জেনির জন্য। কিছুক্ষণের মধ্যেই রাহাত ফোনটা পেয়ে এসে পড়ে সেই জায়গায় এবং জড়িয়ে ধরে জেনিকে। দুজনেই কান্না করতে থাকে। সেদিন সন্ধ্যাবেলাতেই অ্যানি আবার চলে আসে হুমায়ুনের কাছে আর বলতে থাকে, আমাদের পুরো বাসাটা একটা গ্যাস চেম্বারের মতো। কেউ কাউকে কিছু বলে না ঠিকই, কিন্তু সবাই সবার জন্য দম আটকে ফেলছে। আমার জন্য সবচেয়ে পজিটিভ হলো আমার বোন জেনি। কিন্তু একটা জিনিস কি জানেন, তার পুরো পৃথিবীটাই অন্ধকার। যখন সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তখন একটা পিকনিকে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট করার চোখের জ্যোতি হারিয়ে ফেলে জেনি। এরপর থেকে গত 12টা বছর ধরে তার পৃথিবীটা একদমই অন্ধকার। সাথে এটাও জানায় জেনির জীবনে অবশ্য একজন আছে, ওর নাম রাহাত। স্কুল জীবন থেকে ওদের দুজনেরই খুব গভীর প্রেম। পার্টনার অন্ধ হয়ে গেলে কি কোনো ছেলে তার সাথে থাকে? কিন্তু রাহাত ওকে ছেড়ে যায়নি। পাগলের মতো রাহাত ভালোবাসে জেনিকে। এগুলো শুনে হুমায়ুন বলে, রাহাত যে কাজটা করেছে সেটা আপনি করতে চেয়েছিলেন। আপনার স্বামীকেও আপনি বাঁচাতে পারেননি, আর বোনকেও সাহায্য করতে পারেননি, আর এই সকল গিল্টগুলোই আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিন দিন। এই কথাগুলো শুনে অমি বলে ওঠে, আপনি কি আমার মাথার ভেতরে দেখতে পান? হুমায়ুন জানায়, আমি আপনার মনটা দেখতে পাই, আর আপনার মন খুবই সুন্দর, যেমন আপনার পাপেট শোটা। আমি ইউটিউবে দেখেছি আপনার শোটা। আপনি যেটা বলতে পারেন না সেটা আপনার পাপেটের মধ্যে দিয়ে বলেন। বলা যায় ওইটাই হলো আপনার অল্টার ইগো। হুমায়ুনের মুখে এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায় অ্যানি, আর জিজ্ঞেস করে, আপনি কি ভেন্ট্রিলোকুইজম পছন্দ করেন? হুমায়ুন জানে, আমি নিয়ন্ত্রণ পছন্দ করি, আর ভেন্ট্রিলোকুইজমে তো আপনি নিজেই ভগবান। আপনি যা বলতে চান সেটাই বলে সেই পাপেট। কে কি ভাবলো সেটা একদমই দেখে না। এই কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় অ্যানি, আর বলে, সামনের সপ্তাহে আমার একটা শো আছে, আপনি যদি সেখানে আসেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব। তখন হুমায়ুন সেখানে যাওয়ার জন্য রাজি হয়। এদিকে দেখা যায় সিরাজের চেম্বারে যখন সে রুগী দেখছিল তখনই সেখানে চলে আসে হুমায়ুনের সেই সহযোগিতা। তখন সিরাজ তাকে দেখে বলে, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? লোকটা জানে, আমি তো জোহরি, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আমি হীরা চিনতে ভুল করি না। আমি আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে 2 ঘন্টা সময় আমার লাগবে। একটা কিডনি বের করতে হবে, যেটার জন্য আপনি 5 লক্ষ টাকা পাবেন। আর এই নিন 2 লক্ষ টাকা অ্যাডভান্স, আর বাকিটা কাজের পরপরই পেয়ে যাবেন। তখন সিরাজ ওকে বলে, আপনাদের লাইসেন্স আছে তো? লোকটা জানায়, লাইসেন্স তো তাদেরই লাগে যাদের ক্ষমতার কমতি আছে, কিন্তু আমাদের তো ক্ষমতা প্রচুর, এর জন্য আমাদের লাইসেন্স লাগে না।
এটা একটা প্রাইভেট সেট আপ, আপনি যাবেন, কাজটা করবেন, তারপর টাকা নিয়ে চলে আসবেন। তখন সিরাজকে বলে, এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না, আপনার ভুল জায়গায় এসেছেন। তখন ওই লোকটা জানায়, ঠিক আছে, এই নাম্বারটা আপনি রাখুন। আর একটা কথা, ডোনার কিন্তু খুবই গরিব মানুষ, কাজটা যদি আপনি না করেন তাহলে অন্য কেউ তো অবশ্যই করবে, আর হাতুড়ে ডাক্তার যদি করে তাহলে কিন্তু ডোনারটা মারাও যেতে পারে, একবার ভেবে দেখুন। এটা বলেই চলে যায় সেই লোকটা। তখন চিন্তায় পড়ে যায় সিরাজ, কারণ আজকেও সে চেম্বারে আসার সময় তার বউয়ের সাথে ওর ঝগড়া করে এসেছে। আসলে সব কিছুর মূলেই রয়েছে এই টাকা, টাকা থাকলে সবার থেকেই সম্মান পাওয়া যায়। সেদিন বিকেলবেলাতেই রাহাত একটা মেয়ের সাথে করে নিয়ে চলে আসে থানায়, তারপর একটা লোকের ছবি দেখায়। ইনি হচ্ছেন এই মেয়েটার বাবা। এনাকে আমি পার্সোনালি চিনতাম, আমার সোর্স হিসেবে মাঝে মধ্যে কাজও করতো। এ তো কোনো নেশা টেশা করে না। এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে এর আগে থানায় যে টোকাই হারিয়ে যাওয়ার কমপ্লেনগুলো হয়েছিল সেগুলো রাহাতি করেছিল, আর এখন যে লোকটার ছবি সে এনেছে তাকে তো হুমায়ুন সেদিনই মেরে ফেলেছে। তখন সেই মেয়েটা বলে, বাবা বলেছিল আমার জন্য বিরিয়ানি নিয়ে বাসায় ফিরবে রাত্রেবেলাতে, এক বড়লোক সাহেব নাকি তাকে প্রত্যেক দিনই বিরিয়ানি খাওয়ায়। এই কথাটা শুনে খানিকটা নড়ে চড়ে বসে পুলিশ। তখন রাহাত বলে, হয়তোবা কেউ তাদেরকে লোভ দেখাচ্ছে, যদি এখনই অ্যাকশন না নেওয়া হয় তাহলে বড় মাপের সমস্যা হয়ে যেতে পারে। তখন পুলিশও রাহাতকে আশ্বস্ত করে যে আমি ব্যাপারটা দেখব। রাত্রেবেলাতে হুমায়ুন সম্পূর্ণ কালো পোশাক পরে একটা কালো রুমের মধ্যে চলে আসে, যেটার টেবিলের মধ্যে ছিল একটা বিদেশি কুকুর। তারপর সেটাকে এলোপাথারি কাটতে শুরু করে দেয় হুমায়ুন। কুকুরটাকে লণ্ডভণ্ড করার পরে হুমায়ুন একটা মানুষের পা নিয়ে আসে এবং সেটার ভেতরে আটকে ফেলে। এভাবে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই পুরো মানুষটাকে ওই কুকুরটার পেটের মধ্যে আটকে ফেলে। তারপর ওর পুরো দেহটা আবার স্ট্যাপলও করে দেয়। সেখান থেকে কাজ শেষ করে বাইরে গিয়ে কল দেয় পেট সিমিট্রিতে, জানায় আমার 3টা জার্মান শেপার্ড কুকুর মারা গেছে ফুড পয়জনিংয়ের কারণে, তো ওদেরকে আমি কবর দিতে চাই। তখন ফোনের ওপার থেকে জানানো হয়, আপনি যদি আলাদা আলাদা 3 জনের জন্য 3টা কবর চান তাহলে 30,000 টাকা পড়বে, আর যদি একটা কবর নেন তাহলে 20,000 টাকা পড়বে। তখন হুমায়ুন বড় দেখে একটা কবর খুঁড়তে বলে, সে 20,000 টাকাই দেবে। তারপর উপর দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে, মৃত পশুর মধ্যে মৃত মানুষ। এটা আপনাকে হয়তোবা খুশি করেছে, আপনাকে খুশি করাই আমার উদ্দেশ্য। কিছুক্ষণ পরে হুমায়ুন সেই কুকুরটাকে নিয়ে চলে আসে সিমিটারিতে। সেখানে কুকুরটাকে কবর দেওয়ার সময় লোকটা বলে, এত ভারী কেন, কি খাওয়াইছেন স্যার? তখন হুমায়ুন বলে, মৃত জিনিসের ভার একটু বেশিই হয়। এরপর কবর দেওয়া সম্পন্ন হয়। এদিকে দেখা যায় অ্যানির রুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ঠিক তখনই সে খেয়াল করে দেখতে পায় ওর পাপেটটা যেন ওর দিকে তাকিয়ে আছে। তারপর গিয়ে ওকে হাতে নিয়ে বলতে থাকে, আমাকে ভয় দেখানো হচ্ছে তাই না? আমি যদি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মারা যাই তাহলে কে চালাবে শুনি তোমাকে? তখন পাপেটটা বলে, তোমাকে আমি কি ভয় দেখাবো অ্যানি? মেকআপ ছাড়া তো তোমার যে চেহারা সেটা দেখে তো আমার মনে হচ্ছে আয়না নিজেই হার্ট অ্যাটাক করে বসবে। আসলে এটাও অ্যানি নিজে নিজেই বলছিল এবং হাসাহাসি করছিল। ঠিক তখনই ঘটে যায় অদ্ভুত একটা ঘটনা। পাপেটসটা নিজে থেকে অ্যানির দিকে ঘোরে এবং ফিসফিস করে কিছু একটা কানে কানে বলতে থাকে। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় অ্যানি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আব্দুল পীর নতুন একটা ধর্ম ইন্ট্রোডিউস করে তার অনুসারীদের মধ্যে। এই ধর্মের নাম হচ্ছে আদম ধর্ম। এই ধর্মে পশু এবং মাছের মাংস খাওয়া একদমই হারাম, শুধুমাত্র শূকরের মাংস খাওয়া যাবে। এই ধর্মে যাকে ইচ্ছা তাকে বিয়ে করা যাবে, কোনো বাধ্যবাধকতা নেই। এই ধর্মের মূল মন্ত্র হবে, কোনো মুসলমানের সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া যাবে না। আমাদের মূল শত্রুই হচ্ছে মুসলমান, যে কোনো মূল্যেই ওদের ক্ষতি সাধন করতে হবে। কোনো মুসলমান ধার্মিককে মারা জায়েজ আছে, কিন্তু কোনো পশুকে মারা যাবে না। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার মুখে দ্বারকাকের রক্ত দিতে হবে। এই ধর্মে মৃতদের জন্য কোনো জানাজা নেই, আর মৃতদের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলা যাবে না। তোমরা যদি এই ধর্মে আসতে চাও তাহলে আমি যেটা এখন বলবো সেটা আমার সঙ্গে সঙ্গে তোমরা উচ্চারণ করবে। তারপর আব্দুল পীর বলতে থাকে, আমি সজ্ঞানে সকল বিষয় বিবেচনাপূর্বক এটা মানিয়ে লইলাম যে পৃথিবীর সকল ধর্মই ভিত্তিহীন, একমাত্র সত্য ধর্ম হচ্ছে আদম ধর্ম। আমি পৃথিবীর সকল ধর্ম এবং সকল ধার্মিকদের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করিতেছি। আমৃত্যু আমি নিজেকে আদম ধর্মের সঙ্গে যুক্ত রাখিব। পৃথিবীর সকল ধর্মই নিপাত যাক, বলুন আমিন। এখানে থাকা প্রায় সবাই স্বাক্ষর করছিল আর এই কথাগুলো বলছিল, শুধুমাত্র হুমায়ুন এবং তার বউ ছাড়া। তখন আব্দুল পীর তাদের উপরে চড়া হয় এবং এখানে স্বাক্ষর করতে বলে। এই ব্যাপারটা তোরা দুজনেই ভয় পেয়ে স্বাক্ষরটা করতে বাধ্য হয়। আর এখানে স্বাক্ষরটা করতে হচ্ছিল নিজের রক্ত দিয়ে টিপসই। তারপর আব্দুল পীর ভয়ঙ্কর একটা কণ্ঠে বলতে থাকে, যদি তোমরা এটার বাহিরে যাও তাহলে তিনি কিন্তু তোমাদের উপরে কঠোর শাস্তি দেবেন, কঠোর প্রতিশোধ নেবেন। এরপর আব্দুল পীর বীভৎস একটা হাসি দেয়। এটা শুনে সবার আত্মাই যেন কেঁপে উঠেছিল। তারপর নিজেদের রুমে এসে কাজটা করার জন্য অনেক অনুতপ্ত হতে থাকে হুমায়ুন। সাথে ওর বউকে বলতে থাকে,
এটা আমাদেরকে দিয়ে আব্বা কি করালো? এর জন্য আল্লাহ তো আমাদেরকে কোনো দিনও মাফ করবেন না। এটা সরাসরি শিরক করা হয়ে গেল। কিন্তু ওর বউ ওকে বারবারই বলছিল যে আব্বা তো অনেক জ্ঞানী একজন মানুষ, উনি যা করেছেন হয়তো বা আমাদের ভালোর জন্যই করেছেন, আর আমাদের তো অন্য কোনো উপায়ও ছিল না। ওর কোনো কথা না শুনেই হুমায়ুন টুপি পরে নামাজ পড়ার জন্য বসে, কিন্তু অনেক ভয়ঙ্কর একটা কণ্ঠ শুনতে পাচ্ছিল হুমায়ুন। কোনোভাবেই সে নামাজটা পড়তে পারে না। এরপর কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। ফুল কালো একটা পা পর্যন্ত কোট পরে একটা বই হাতে নিয়ে হুমায়ুন একটা পাহাড়ের মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছিল। তারপর হঠাৎ করে কিছু একটা দেখে চমকে দাঁড়িয়ে যায় হুমায়ুন। এদিকে দেখা যায় একটা লোকের সাহায্য নিয়ে জেনি চলে আসে রাহাতের বাড়িতে। ওকে দেখে প্রথমে খানিকটা অবাক হয়ে যায় রাহাত, আর বলতে থাকে তুমি এখানে কেন এসেছো? তারপর অবশ্য জেনিকে নিজের ঘরের মধ্যে নিয়ে আসে। জেনি তখন বলে তোমাকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছিল, এর জন্যই না বলেই চলে আসলাম। দেখা যায় রাহাতের ঘরের মধ্যে একটা মেয়ে। আসলে এই জন্যই রাহাত প্রথমে একটু অবাক হয়েছিল এবং খানিকটা ভয়ও পেয়েছিল। আসলে সে জেনিকে ডাবল ক্রস করছিল। যখন জেনি গিয়ে তাকে জড়িয়ে ধরে তখন পেছন থেকে মেয়েটাও ওকে জড়িয়ে ধরে। পুরাই বাজে একটা সিচুয়েশন। অন্যদিকে দেখা যায় অ্যানির বাবা সবসময় একটা মেয়েকে ফলো করত। হঠাৎ করেই দেখা যায় সেই মেয়েটা মেসেজ করে বসে ওনাকে, বলতে থাকে আমি অনেক একা, আমাকে ঠান্ডা করার মতো কেউ নেই, তো আপনি চলে আসুন না একটা সময়, আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনি খালি সেখানে চলে আসবেন, যা করার আমিই করব। ঠিক তখনই আবার সেখানে চলে আসে অ্যানির মা। এই ব্যাপারটা দেখে ওর বাবা অবশ্য খানিকটা হকচকিয়ে যায় এবং ফোনটা লুকিয়ে ফেলে। এদিকে শুনশান জায়গার একটা রুমের মধ্যে একটা লোককে বারবার পেটাচ্ছিল হেলাল। ওর পুরো শরীর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল, আর ওর পাশেই দাঁড়িয়েছিল হুমায়ুনের সেই সহযোগিতা। ওরা বলাবলি করতে থাকে এর জীবনের 15 দিন তো চলে গেছে, আর মাত্র 15 দিন বাকি, তারপরে ওকে টুকরো টুকরো করে ফেলবে হুমায়ুন। একে যখন ধরে আনা হয় তখন নিজেই নিজের জিহ্বাটা কামড়ে কেটে ফেলেছিল যেন ওর মুখ থেকে কোনো কথা না বের করতে পারে এরা। এজন্য ওকে একটা চেয়ারের ওপরে বসিয়ে ওর মুখের ওপরে কাপড় দিয়ে পানি ঢালতে থাকে। আসলে ওকে কষ্ট দেওয়া হচ্ছিল। সেই যে একটা অদ্ভুত রুমের মধ্যে বসেছিল লোকটা, ওর নাম সেলিম, আর এইটা হচ্ছে সেলিমের সহযোগী। সে টেলিপ্যাথির মাধ্যমে সেলিমকে বলতে থাকে আমি আর পারছি না সেলিম, তুমি আমাকে মুক্ত করো, এই যন্ত্রণার আমি একদমই সহ্য করতে পারছি না। আসলে সেলিম যে রুমটার মধ্যে ছিল সেই রুমের চারিপাশে ছিল আরবিতে সব লেখা, আর ওর সামনে ছিল একটা খাটিয়া যেটার মধ্যে ছিল একটা লাশ। এখানে বসে বসে সেলিম কি করছে সেটার একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। দেখা যায় হুমায়ুন চলে আসে অ্যানির শোটা দেখার জন্য। টিকিট নিয়ে ভেতরে গিয়ে ঢুকে সেখানেই আবার জেনি তার ভাস্তিকে নিয়ে এসেছিল। ওখানে আচমকাই জেনি আর মেঘলার টক্কর খায়। তারপর সেখানে চলে আসে রাহাতও। ওরা সবাই মিলে ঢুকে পড়ে অ্যানির শোটা দেখার জন্য। শুরু হয়ে যায় অ্যানির পাপেট শো। প্রথমে কিছুক্ষণ ভালোই চলে, তারপর হঠাৎ করে অ্যানি বুঝতে পারে যে তার পাপেটটা আর তার কন্ট্রোল মানছে না। এখন ভয়ে ভয়ে অ্যানি বলে জোকস বলো তো তুমি একটা। তবে পাপেটটা এবার নিজে থেকেই বলতে থাকে মানুষের জীবন তোই একটা জোকস, সত্য কথা কেউ পছন্দ করে না। এই যে ধরো তোমার বোন জেনি, সে তো ভাবছে যে তার প্রেমিক রাহাত তাকে খুব বেশি ভালোবাসে। সাথে আরও বলতে থাকে জেনি তুমি অন্ধ আর তোমার প্রেমও অন্ধ, কিন্তু তোমার প্রেমিক কিন্তু অন্ধ নয়, সে তো সব কিছুই দেখে। বিশেষ করে যখন সে অন্য নারীদের দিকে তাকায় তখন তার চোখ খুব ভালোভাবেই কাজ করে। এগুলো শুনে অনেক ভয় পেয়ে যায় অ্যানি এবং পাপেটটার মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে এবং ওকে থামতে বলে। কিন্তু পাপেটটা তখন নিজে থেকেই বলে আমি থামবো না। তুমি কি তখন থেমেছিলে যখন তোমার স্বামী বাথটাবের মধ্যে মারা যাচ্ছিল? তখন তুমি থামোনি কেন অ্যানি? বলো এখন তুমি এমন চুপ কেন? এটুকু শুনেই ওই পাপেটটাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায় অ্যানি। সেই শোটা দেখতে আসা সবাই তো হতবাক, এমনটা কেন ঘটল? কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হঠাৎ করে একদিন রাত্রেবেলাতে হুমায়ুনের বউ আতকে জেগে ওঠে আর বলতে থাকে সে এসেছিল, আমার অনুমতি ছাড়াই আমাকে টাচ করেছে, ও আমাকে ছাড়বে না, কয়েক রাত ধরেই আমার সঙ্গে এমন করছে সে। তখন হুমায়ুন বুঝে উঠতে পারে না যে ওদের সাথে আসলে এটা কি ঘটছে। এইসব কিছু হয়তোবা তার বাবার ওই খারাপ কাজেরই ফল। পরদিন সকালবেলাতে ওর বাবাকে কাহিনীটা বলার পরে বাবা সবাইকেই মিষ্টিমুখ করায় আর বলতে থাকে আদম তার বংশবিস্তার করার জন্য ওর শরীরটা বেছে নিয়েছে, ওর ভেতরে যা বড় হচ্ছে সেটা সাধারণ কোনো মানুষের বাচ্চা নয়, এটা একটা আমানত। তখন হুমায়ুন বলে ওঠে আব্বা এটা আমার আর রুমকির তো প্রথম সন্তান। কিন্তু বাবা ওর কোনো কথাই শুনতে চায় না আর বলতে থাকে যেদিন তোমরা ওই চুক্তিপত্রটাতে সাইন করেছিলে সেদিন থেকে তোমার আমার বলতে আর কিছুই নেই, হয়তোবা এই সন্তানটা তোমার ওরসে এসেছে, এখন রুমকির পেটে সেটা বড় হচ্ছে, কিন্তু এর মালিকানা হচ্ছে আদমের। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরেই এর লালন পালন শিক্ষা সবকিছুই হবে আদম ধর্ম অনুযায়ী। মনে রেখো আদমের উপহারটা নিজের বলে মনে করা কিন্তু চুক্তির বরখেলাফ।
এরপর রাত্রেবেলাতে বাবার রুমকির পেটের ওপরে রক্ত দিয়ে কিছু একটা লেখে, তারপর সেই রক্তমাখা কাঁচা মাংসগুলো খেতে শুরু করে বাবা। এটাতে অনেকটাই ভয় পেয়ে যায় রুমকি। কেটে যায় অনেক দিন। একদিন সকালবেলাতে ওদের পরিবারের সবাই মধ্যে আগুন রেখে চারদিকে ঘুরছিল আর রক্তমাখা মাংস খাচ্ছিল, তাও আবার সবার হাতেই ছিল কাঁচা মাংস। এই জিনিসগুলো হুমায়ুন দেখে কোনোভাবেই আর সহ্য করতে পারছিল না। হঠাৎ করে এক রাত্রেবেলাতে হুমায়ুন এবং রুমকি যখন ঘুমিয়েছিল তখন বাবা চলে আসে ওদের রুমের মধ্যে আর রুমকির পেটে টাচ করতে থাকে, এমনকি সেখানে চুমুও দেয়। হুমায়ুন ব্যাপারটা দেখে প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে বাবার মাথা নষ্ট হয়ে গেছে। রুমকির পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেটা যে শয়তানের বাচ্চা এটা মনে করছে বাবা। পরদিন রাত্রেবেলাতেই হুমায়ুন তার ব্যাগপত্র গোছাতে থাকে এখান থেকে পালানোর জন্য। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওরা দুজনে পালিয়ে ট্রেনে করে চলে যায়। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। হুমায়ুন চলে আসে অ্যানির বাড়িতে। ওর মা তো ডাক্তার হুমায়ুনকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু অ্যানি তাকে দেখে চমকে যায় আর বলে, আপনি? তারপর হুমায়ুন সেদিনের কাহিনী সম্পর্কে ওকে জিজ্ঞেস করে। তখন অ্যানি বলে, কথাগুলো আসলে আমি বলিনি, অন্য কেউ বলেছিল, আর কণ্ঠস্বরটাও তো আমার ছিল না। আমি হিসকাককে একদমই কন্ট্রোল করতে পারছিলাম না সেদিন, মনে হচ্ছিল সে যেন জীবন্ত হয়ে গেছে। তখন হুমায়ুন বলে ওঠে, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে হয়তো বা আপনার এমনটা হচ্ছে। চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে কি হয়েছে, আপনার অবচেতন মন যেটা বলতে চায় কিন্তু আপনার সচেতন মন সেটা বলতে পারে না, আর সেটাই সেদিন হিচকক বলে ফেলেছিল। কন্ট্রোলটা একদমই ওর কাছে ছিল না, সেটা ছিল আপনার অবচেতন মনের কাছে। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই সেখানে চলে আসে জেনি। তখন সে এসেই হুমায়ুনকে বলতে থাকে, সেদিনের পর থেকে আপু তো রুমের মধ্যে থেকে বেরই হচ্ছে না, আপনি যদি ওকে একটু বোঝাতেন তাহলে খুবই ভালো হতো। জেনির মুখে এমন কথা শুনে অ্যানিকে একটা জায়গায় নিয়ে যেতে চায় হুমায়ুন, সেখানে গেলে হয়তো অ্যানির ভালো লাগবে। এদিকে রাহাত এবং মিতু বসেছিল, ঠিক তখনই ওকে জেনি কল দেয়। তখন রাহাত ইউটিউবে ট্রাফিকের সাউন্ড লাগিয়ে বলে, আমি বাইরে আছি, এখন আসতে পারবো না। জেনিও ঠিক তেমনটাই বিশ্বাস করে। তারপর ফোনটা কেটে দেওয়ার পরে ওরা দুজনে একে অপরের সাথে রোমান্স করতে শুরু করে। মিতু বলে, তুমি একটা অন্ধ মেয়েকে এইভাবে বোকা বানাচ্ছ। তারপর ওরা দুজনে আবার নিজেদের কাজে লেগে পড়ে। যদিও বা মিতু জেনিরই ভাবি, তারপরে ওকেই সে ডাবল ক্রস করছে, তার প্রেমিকার সাথে করছে পরকিয়া। অন্যদিকে দেখা যায় জেনি চলে আসে মেঘনার সাথে দেখা করতে। তখন মেঘনা ওকে বলে, যেটা বিজ্ঞান পারে না সেটা অনেক সময় পরিবেশ থেকে পাওয়া পসিবল। সাথে একটা আয়ুর্বেদিকের কথাও জানায়, একটা উদ্ভিদ আছে যেটা কিনা চোখের আলো আবার ফিরিয়ে দিতে পারবে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে ওই জায়গাতে নিয়ে যেতে পারি, কিন্তু শুধু আমার ওপর আপনার বিশ্বাস রাখতে হবে। জেনিও তাই ওকে বিশ্বাস করে ফেলে আর ওর সাথে যেতে চায়। এদিকে দেখা যায় হুমায়ুন অ্যানিকে নিয়ে চলে আসে একটা খোলা ময়দানের মধ্যে, যেখানে অনেক সুন্দর বাতাস বইছিল। এখানে আসার পরপরই অ্যানির মনটা অনেক ভালো হয়ে যায়। ওর মনের ওপর থেকে যেন একটা পাথর উঠে গেল। কিছুক্ষণের মধ্যে এই আবহাওয়াটা একদমই খারাপ হয়ে যায়, চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে যায় আর বৃষ্টি হতে শুরু করে। তখন ওরা দুজন গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। আস্তে আস্তে হুমায়ুন টাচ করতে থাকে অ্যানিকে। এই পরিবেশটা ওরা দুজনে খুবই উপভোগ করছিল। তারপর হুমায়ুনের কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ে অ্যানি। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নামাজ পড়ছিল হুমায়ুন। হঠাৎ করেই রুমকি আতকে জেগে ওঠে আর বলতে থাকে, আমরা তো জাহান্নাম থেকে চলে আসতে পেরেছি। এটা বলে ওরা একে অপরকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়। কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। অ্যানির বাবা চলে এসেছিল ওই সুন্দরী মেয়েটার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু এত সুন্দরী একটা মেয়ে কেনই বা বৃদ্ধ একটা লোকের পেছনে পড়ে আছে? হয়তোবা এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য। আর এই সুন্দরী মেয়েটার অন্য কেউ নয়, জেনিকে যে মেয়েটা সাহায্য করছে সেই মেঘলা। কিন্তু কেন সে জেনিকে সাহায্য করছে এবং ওর বাবার সাথে এই কাজগুলো করছে? এর পেছনে কি রহস্য রয়েছে? তারপরে ওরা দুজন যখন কাছে আসতে যাবে ঠিক তখনই ওর বউয়ের ফোন আসে, কিন্তু বউকে এটা ওটা বুঝ দেয়। তারপর আবার যায় মেয়েটার কাছে। ওরা দুজনে অন্তরঙ্গ সময় কাটায়। এদিকে দেখা যায় সিরাজ অনেক চিন্তাভাবনা করার পরে সেই অপারেশনটা করার জন্য আসে। অপারেশনটা সাকসেসফুল করার পরে ওকে বাকি 3 লক্ষ টাকাও দিয়ে দেওয়া হয়। সিরাজ বুঝতে পারছিল না যে সে ঠিক করলো নাকি ভুল করলো। দেখা যায় হুমায়ুন আর অ্যানি চলে এসেছে তার চেম্বারে। তখন অ্যানিকে তার স্বামী সম্পর্কে কিছু বলতে বলে। তখন অ্যানি বলে, সে আমাকে অনেক রেসপেক্ট করতো, কেয়ার করতো, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি। আসলে সে ভালোবাসতে পারতোই না। তখন হুমায়ুন জিজ্ঞেস করে, আচ্ছা ভালোবাসতে পারতো না নাকি ভালোবাসতে চাইতো না? অ্যানি তখন বলে, আমার বিয়ের 3 বছর পরে আমি জানতে পারি ওর মধ্যে কোনো মেয়েকেই প্রেমিকার মতো ভালোবাসার ক্ষমতাটাই নেই। ওর পুরো জগৎটাই ছিল ভিন্ন, ওর ভালো লাগাগুলোও ছিল ভিন্ন। ওর ভেতরের মানুষটার বাহিরের মুখোশের মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। এগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তবে আমি কিন্তু সবসময় ওর সাথেই ছিলাম।
আমি ওর স্ত্রী থেকে বন্ধু হয়ে গিয়েছিলাম। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু বাঁচাতে পারিনি। এরপর বাড়িতে পুলিশ আর মিডিয়া চলে আসে। সবাই বলতে থাকে যে আমি নাকি তাকে খুন করেছি। এমনকি অনেকে তো এটাও বলে যে আমি নাকি পরকীয়ায় মত্ত ছিলাম, তাই নাকি সেই ব্যাপারটা সহ্য করতে না পেরে নিজে নিজেই মারা গিয়েছে। এগুলো শোনার পরেও আমি চুপ ছিলাম, আমি কিছুই বলিনি। আমি যদি সেদিন পুরো সত্যটা বলতাম তাহলে পুরো সমাজ ওকে খুব লেখেত। তখন হুমায়ুনের কাছে আসে আর ওকে বলতে থাকে, আপনার এই ট্রমাটা তো কেউ খুনের দোষের জন্য নয়, আপনি যে ওকে বাঁচাতে পারেননি এটাই হচ্ছে আপনার ট্রমা। তখন অনেক কান্না করতে করতে অ্যানি জড়িয়ে ধরে হুমায়ুনকে। হুমায়ুন বলে, আমি আছি তো আপনার সাথে একদম শেষ পর্যন্ত। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় হুমায়ুন এবং রুমকি এক জায়গা থেকে আরেক জায়গাতে ঘুরছিল, কিন্তু তারা যেখানেই যাচ্ছিল সেখানে ওই অদ্ভুত শব্দটা শুনতে পাচ্ছিল। কোনো জায়গাতে গিয়ে তারা শান্তিতে থাকতে পারছিল না। একদিন যখন ওরা হাসপাতালে এসেছিল তখনও সেই শব্দটা শুনে অনেক ভয় পাচ্ছিল রুমকি। তারপর ডাক্তারের সাথে দেখা করার পরে ডাক্তার বলে যে কোনো সময় ডেলিভারি হয়ে যাবে, এখন ওকে হাসপাতালে রাখতে হবে আর কিছু টেস্টও করতে হবে, তারপরে আমি সবকিছু বলতে পারবো। রুমকিকে টেস্ট করতে ঢুকে হুমায়ুন চলে আসে বাইরে এবং বসে পড়ে। ঠিক তখনই সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে। হুমায়ুন তখন বাইরে খেয়াল করে দেখতে পায় সেখানে সেলিম এসেছে। আসলে যাকে ওই অদ্ভুত দেখতে রুমটার মধ্যে সামনে খাটিয়া নিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল সেই হচ্ছে সেলিম। সেখানে কেন এসেছে, কাকে নিতে সে এসেছে, কিছু বুঝে ওঠার আগেই হুমায়ুনকে এসে নার্স ভেতরে ডেকে নিয়ে যায় ডাক্তারের কাছে। তখন ডাক্তার জানায়, আগে কখনোই আমি এরকম কেস দেখিনি। আপনার বউয়ের পেটে তো বাচ্চার কোনো অস্তিত্বই নেই। যদি বিশ্বাস না হয় তাহলে রিপোর্টটা আপনিই দেখতে পারেন। এই ব্যাপারটাতে ওরা দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। ওদের আর বুঝতে বাকি থাকে না যে কি ঘটছে ওদের সাথে। এদিকে মেঘলা জেনিকে নিয়ে চলে আসে একটা জায়গায় আর ওর হাতে একটা বক্স দিয়ে ওকে বলে, সাথে আরও জানায় হিমালয়ের সাধকরা বলে এই ঔষধটা ঔষধ নয়, এটা হচ্ছে একটা বিশ্বাস। সেই বক্সটা খুলেই জেনি খুব অদ্ভুত একটা গন্ধ পায়। তখন মেঘলা ওকে বলে, ঠিক ভোর 5টার সময় অল্প একটু উদ্ভিদ 1 গ্লাস পানির মধ্যে দিয়ে খেতে হবে। সময়টা কিন্তু মিস করা যাবে না, ঠিক 5টা। তবে একটা শর্ত আছে, এই উদ্ভিদের কথা কিন্তু কাউকে বলা যাবে না, এমনকি রাহাত ভাই বা অ্যানি আপুকেও নয়। সাধকরা বলে অবিশ্বাস বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায়, কেউ যদি সন্দেহ বা প্রশ্ন তোলে তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এগুলো শুনে জেনি তখন বলে, আমি প্রমিস করছি আমি এটা কাউকে বলবো না। তারপরে দেখা যায় ওরা দুজনে আসলে নিজের বাড়িতেই ছিল। সেখান থেকে বেরিয়ে অ্যানি আপুর ঘরে চলে আসে ওরা। অ্যানি তখন হিচককের সাথে কথা বলছিল, আসলে সংলাপ তৈরি করছিল। তখন মেঘলা আবার হিচকককে কোলে নিতে চায়। কোলে নিয়ে তারপর হিচককের কানে কানে আস্তে আস্তে বলতে থাকে, তুমি অনেক কিছু জানো তাই না ছোট্ট বন্ধু। ঠিক তখনই সেই রুমের মধ্যে চলে আসে অ্যানির বাবা। ওনাকে আবার অ্যানি মেঘলার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে এ হচ্ছে জেনির বন্ধু। অ্যানির বাবা তো মেঘলার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। অ্যানির বাবার আর বুঝে উঠতে বাকি থাকে না যে এটাই হচ্ছে সেই মেয়ে যার সঙ্গে সে গিয়ে অন্তরঙ্গ সময় কাটায়। কিন্তু সে কেন ওর বাড়িতে এসেছে, তাদের কাহিনীটা ফাঁস করে দেওয়ার জন্য কি এসেছে? তবে মেঘলা এমন কোনো কাজই করে না, হয়তো বা এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। সেদিন সন্ধ্যাবেলাতেই সিরাজ বাড়িতে এসে পৌঁছে। তারপর ওর বউয়ের হাতে একটা গোল্ডের নেকলেস ধরিয়ে দেয়। এটা পেয়ে সিরাজের বউ তো অনেক খুশি। তারপর মোবাইলটা হাতে নিয়ে একটা নিউজ শুনে চমকে যায় সিরাজ। মিরপুরের 55 বছর বয়সী আব্দুল মালিককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের ভাষ্যমতে সে 2 দিন আগে মর্নিং ওয়াক করতে গিয়েছিল আর বাসায় ফেরেনি। আসলে সিরাজ যার অপারেশনটা করেছিল সেটাই ছিল আসলে আব্দুল মালিক। তারপর সিরাজ সেই নাম্বারটিতে কল দিলে ফোনটা ঢোকে না। এই ব্যাপারটাতে অনেকটাই ভয় পেয়ে যায় সিরাজ। সে যে কাজটা করেছে এটা বৈধ না অবৈধ সে এখনও জানে না, তবে ভাবসাব দেখে তোর মনে হচ্ছে যে এটা অবৈধ কাজ সে করে ফেলেছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হাসপাতাল থেকে হুমায়ুন আর রুমকি চলে আসে তাদের বাড়িতে। ওরা বুঝতে পারছিল যে রুমকির পেটের মধ্যে যেটা আছে এটা মানুষের বাচ্চা নয়। রুমকির অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই ওদের দরজায় কেউ কড়া নাড়ে। দরজাটা খুলেই দেখতে পায় কেউ নেই। তারপর যখনই হুমায়ুন ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই দেখতে পায় একই রকম চেহারার 3টা বৃদ্ধা মহিলা ওর ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তারপর হুমায়ুনকে বাইরে রেখেই দরজাটা আটকে দেয় ওরা। হুমায়ুন অনেক চেষ্টা করলেও দরজাটার কিছুই করতে পারে না। তখন ওর মাথার মধ্যে আবার সেই আওয়াজটা শুনতে পায় সে এবং অনেক বাজে অবস্থা হতে থাকে হুমায়ুনের। এদিকে ঘরের মধ্যে 3টা মহিলা রুমকির সাথে কিছু একটা করছিল। খুব আজবি কিছু একটা করছিল তারা রুমকির সাথে। হয়তোবা ডেলিভারিটা করাতে এসেছিল এই 3জন। আর ওদের মুখে ছিল পিন টাইপের কিছু একটা আটকানো। দেখতে একদম বিভৎস ছিল ওদের চেহারাগুলো। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। সেই 3টা মহিলাই এখানে কাঁচা মাংস খাচ্ছিল আর ওদের পাশেই দাঁড়িয়েছিল মেঘলা। তার পরপরই খেয়াল করে দেখা যায় ওদের পাশেই বসে আছে হুমায়ুন।
তখন মেঘলা যায় হুমায়ুনের কাছে। হুমায়ুন এবার বলে আপনার এই অতিথিয়তা তার খুব পছন্দ হয়েছে, এভাবেই আপনি চালিয়ে যান। এই কথাটা শুনে আবার হুমায়ুনের হাত এবং পায়ে চুমু খেতে থাকে মেঘলা। যেমনভাবে কুকুর তার মালিককে ভক্তি করে, মেঘলাও ঠিক তেমনভাবেই হুমায়ুনকে ভক্তি করছিল। এদিকে দেখা যায় অ্যানি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা ফকির তার থেকে কিছু টাকা চায়। অ্যানি যখন ওকে টাকাটা দিতে যায় ঠিক তখনই ওর মুখের ওপরে থুতু ফেলে সেই ফকিরটা। এতে অনেক রাগান্বিত হয়ে যায় অ্যানি, আর সাথে অ্যানি কেমন একটা আওয়াজও শুনতে পাচ্ছিল। তখন সেই লোকটাকে লাথি দিয়ে ফেলে দেয় অ্যানি। তারপর ওখানে মানুষ জড়ো হয়ে গেলে অ্যানি বলে এই ফকিরটা আমাকে ব্যাড টাচ করেছে। এই কথাটা শুনে তারা আবার মারতে শুরু করে দেয় সেই ফকিরটাকে। মারতে মারতে এক পর্যায়ে তাকে রক্তাক্ত করে ফেলে, ওর জান একদম যাই অবস্থা হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মেঘলা এবং জেনি একটা নদীর পাড়ে ব্রিজের ওপরে আছে। তখন জেনি ওকে বলতে থাকে আমার চোখটা অনেক জ্বালাপোড়া করছে জানো, এই জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। তখন মেঘলা বলতে থাকে ঠিক হয়ে যাবে, তুমি একদমই চিন্তা করো না, আসলে এটা হচ্ছে ওই ওষুধের সাইড ইফেক্ট, তার মানে ওষুধটা কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই জেনি হঠাৎ করেই আবার সব কিছুই দেখতে পায়। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় জেনি, এমনকি সে কান্নাও করে ফেলে আর মেঘলাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর সেখান থেকে মেঘলাকে অনেক করে ধন্যবাদ দিয়ে জেনি চলে আসে রাহাতের বাড়িতে। আসলে রাহাতকে সে সারপ্রাইজ দিতে চাইছিল। তখন জেনিকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায় রাহাত। সে এখনও বুঝতে পারেনি যে জেনির চোখ ভালো হয়ে গেছে, আর জেনিও অন্ধ হওয়ার অভিনয়টা চালিয়েই যাচ্ছিল। তারপর রাহাত ওকে রুমের মধ্যে নিয়ে আসে। তখন রাহাতের আরেক রুমটার মধ্যেই ছিল মিতু। তারপর রাহাত সেই রুমে জেনিকে রেখেই যায় পাশের রুমে মিতুর কাছে এবং দরজাটা লাগিয়ে দেয়। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় জেনি, আর হাতে একটা চাকু নিয়ে গিয়ে সেই দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। অনেকক্ষণ এরকম ধাক্কাধাক্কি করার পরে অনেক রাগান্বিত হয়ে চলে আসে রাহাত এবং দরজাটা খোলে। জেনিকে এটা ওটা বলতে থাকে। এই ব্যাপারটাতে খুবই ক্ষেপে যায় জেনি এবং রাহাতের পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয়। তারপর রাহাতকে বিছানায় ফেলে ওর বুকের মধ্যে বারবার চাকু ঢোকাতে থাকে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় মিতু। জেনি যেন একদম পাগল হয়ে গিয়েছিল, আর সে যতই রক্ত দেখছিল তার যেন ততই ভালো লাগছিল। তারপর মিতু সেখান থেকে পালাতে যায়। ঠিক তখনই সেই রুমের মধ্যে চলে আসে মেঘলা। তখন জেনি অবশ্য রাহাতকে মেরে এই রুমে চলে আসে এবং মিতুকেও মেরে ফেলতে চায়, কিন্তু মেঘলা ওকে থামায় আর বলে ওকে মেরে ফেললেই তো সবকিছু শেষ, ওকে এত সহজে শাস্তি দেওয়া যাবে না। তারপর মেঘলা মিতুকে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে তোর কাছে এখন দুইটা রাস্তা খোলা। প্রথমটা হলো তুই রাহাতকে মারার দায়ে জেলে যাবি, তারপর ফাঁসিতে ঝুলবি। আর দ্বিতীয়টা হলো তুই তোর মুখ বন্ধ রাখবি। আর যদি জেনির নাম এটার আশেপাশেও আসে তাহলে তোকে এবং তোর পেটে থাকা সেই বাচ্চাটার যে কী অবস্থা করব সেটা তুই বুঝতেও পারছিস না। এটা বলেই মিতুর ফিঙ্গারপ্রিন্ট নেয় সেই চাকুটাতে যেটা দিয়ে রাহাতকে মেরেছিল জেনি। এই ব্যাপারগুলো দেখে মিতু অনেক ভয় পেয়ে যায়। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে ওর চোখের সামনে একজন মানুষকে এইভাবে হত্যা করা হলো, কিন্তু সে কিছুই করতে পারবে না। তারপর জেনির রক্তমাখা কাপড়গুলো নষ্ট করে ফেলে মেঘলা। তারপর এসে বলে তুমি একদমই চিন্তা করো না জেনি, আমি সব কিছু ঠিক সামলে নেব। তখন জেনি জানায় আজ থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। এদিকে দেখা যায় হুমায়ুন চলে এসেছে অ্যানির বাড়িতে। আসলে জেনির যে চোখে আলো ফিরে পেয়েছিল এই খুশিতেই এসেছিল হুমায়ুন। এই ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় এনি ওর ওপর। তারপর হুমায়ুন অ্যানির পরিবারের সাথে রাতের খাবারটাও খায়। এখানে প্রায় পরিবারের সবাই উপস্থিত ছিল। বসে খাবার খাচ্ছিল মিতুও, কিন্তু আজকে বিকেলবেলাতেই তার সামনে যে ঘটনাটা ঘটে গেল এটাতে সে অনেক ভয়ে ভয়ে ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই খাবার টেবিলে চলে আসে জেনি এবং মেঘলা। ওদের দেখে তো আরও বেশি ভয় পেয়ে যায় মিতু। তখন অ্যানি ওদেরকে জিজ্ঞেস করে এত খুশির একটা দিনে রাহাতকে দেখছি না যে। তখন মেঘলা বলে ওঠে আজকে সকালবেলা থেকেই জেনি তাকে বারবার কল দিয়েছিল, কিন্তু তাকে ফোনে পাচ্ছে না। তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। খাওয়া দাওয়ার এক পর্যায়ে হুমায়ুন সবাইকে একটা কাবাব খেতে দেয়। আসলে এটা সে নাকি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে এদের জন্য, এটাই নাকি তার স্পেশালিটি। এই কাবাবটা খাওয়ার পরে সবাই যেন পাগল প্রায় হয়ে যায় আরও খাওয়ার জন্য। ওরা যারাই কাবাবটা খেয়েছিল তারা পুরোপুরি পাগলের মতো খাবার খাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল হয়তোবা এই কাবাবটার মধ্যে কিছু মেশানো আছে। আমার যতদূর মনে হয় যে এটা হয়তোবা মানুষের মাংস দিয়ে বানানো, বা হয়তোবা এটাতে কালো জাদু করা আছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় হুমায়ুন এবং রুমকিকে বেঁধে রাখা হয়েছে, আর পাশেই কালো জাদু করছিল হুমায়ুনের বাবা আব্দুল। তখন সে ওদের দুজনকে বলতে থাকে এই যে সামনের ছেলেটাকে দেখছো ওর নাম মেমন, সে হচ্ছে শয়তানের বন্ধু। প্রতিদিন ওর বয়স 1 বছর করে বাড়বে। এই ছেলেটাই তোমার পেট থেকে বেরিয়েছে রুমকি। তোমরা টানা 5 দিন ঘুমিয়েছিলে, এই জন্য এখন ওর বয়স 5 বছর। এভাবে 30 দিনে ওর বয়স হবে 30 বছর। তারপর ওর বয়সটা থেমে যাবে।
আর আস্তে আস্তে সে হয়ে উঠবে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী। এরপর তারা ওই বাচ্চাটার পিঠে রক্তমাখে রিচুয়াল করতে থাকে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। অ্যানির বাবা চুলে কালার করে চলে আসে মেঘলার সাথে দেখা করার জন্য। এসে ওরা দুজনে লাল পানি খেতে শুরু করে। তখন অ্যানির বাবা বলে, সেদিন তো তোমাকে আমাদের বাড়িতে দেখে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম তুমি হয়তোবা সবকিছু ফাঁস করে দিতেই গিয়েছো, বা হয়তোবা তুমি আমাকে ব্ল্যাকমেল করবা। তখন মেঘলা বলে, আমার তো দরকার একজন পুরুষ। এটা বলেই মেঘলা ওকে একটা কৌটা ধরিয়ে দেয়, আর ওর কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে যে এই কৌটার মধ্যে কি আছে এবং এটা দিয়ে কি করতে হবে। তখন সেই বিভৎস ভয়ঙ্কর আওয়াজটাও শুনতে পাওয়া যাচ্ছিল। এদিকে দেখা যায় হুমায়ুনের একটা লোক পুলিশের কাছে ধরা খেয়েছিল। ওকে একেবারে চিরতরে মুখ বন্ধ করে দেওয়ার জন্য সেখানে চলে আসে হেলাল এবং কনস্টেবলের সঙ্গে একটা ডিল করে। তারপর কনস্টেবলের হাতে কিছু টাকা ধরিয়ে দেয় এবং ওকে খাবার দেয় সেই কয়েদিটাকে দেওয়ার জন্য। প্রথমে তো কনস্টেবলটা একদমই খাবারটা নিতে চাইছিল না, কিন্তু ওকে অনেক জোরাজোরি করাতে খাবারটা নেয় আর গিয়ে সেই কয়েদিকে খাবারটা খেতে দেয়। ছেলেটা অনেক মজা করে সেই খাবারটা খাচ্ছিল। কিছুক্ষণ পরে ও খাবার খাচ্ছিল, তার মধ্যেই বিষক্রিয়া হয়ে মারা যায়। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় কনস্টেবলটা, আর সেখান থেকে খাবারের বাটি এবং খাবারগুলো সরিয়ে ফেলে যেন তার উপরে দোষ চলে না আসে। তারপর পরই হেলাল এবং জিবরান এসে হুমায়ুনকে জানায় এই ব্যাপারটা। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় হুমায়ুন। সেখান থেকে হেলাল সরাসরি চলে আসে সিরাজের কাছে। তারপর ওকে বলে, জিবরান ভাই আমাকে পাঠিয়েছে। ওর নামটা শুনেই রাগান্বিত হয়েছে সিরাজ, আর বলতে থাকে, ওনার কথা আমি কাজটা করেছিলাম, কিন্তু এখন তো নিউজে দেখলাম যে সেই লোকটা নাকি হারিয়ে গেছে যার কিডনি আমি বের করেছিলাম। ওটা তাহলে ইল্লিগেল ছিল, তাই না? তখন হেলাল বলে, ওটা দিয়ে আপনি কি করবেন? আপনি কাজ করেছেন, টাকা পেয়েছেন, কিচ্ছা খতম। আর জিবরান ভাই আপনার জন্য আরেকটা অফার পাঠিয়েছে, এবার বিদেশি বায়ার। টাকাও আপনার জন্য ডাবল, মানে 10 লাখ। শুধু লিভারের একটা টুকরো লাগবে, তাহলেই আপনি পেয়ে যাবেন 10 লাখ। এই কথাটা শোনার পর সিরাজের কানে অদ্ভুত সেই আওয়াজটা শুনতে পাওয়া যায়। সেই বিভৎস সত্তাটা ওকে বারবারই বলছিল অফারটা নিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ এভাবে চলার পরে নিজেকে সামলে নিয়ে সিরাজ বলে, আমি আর আপনাদের সাথে কাজ করতে পারবো না। এরপর যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। এই কথাটা শুনে হাসতে থাকে হেলাল আর বলে, ডাকেন এখনই পুলিশ। ওরা আসলে ওদেরকে কি বলবেন যে আপনি টাকার লোভে পড়ে কিডনি কেটেছেন অন্য মানুষের? আর ওই 5 লক্ষ টাকা আর ভাবিকে যে নেকলেসটা দিয়েছিলেন সেগুলো কি পুলিশকে গিফট করবেন আপনি? আপনার জন্য এটাই ভালো হবে যে আমাদের কাজটা আপনি করে দিন। এটুকু বলেই সেখান থেকে চলে যায় হেলাল। এই ব্যাপারটা আবার চরমভাবে নাড়া দেয় সিরাজকে। ও আবারও সেই অদ্ভুত আওয়াজটা শুনতে পাচ্ছিল। এদিকে দেখা যায় হুমায়ুন জিবরানকে বলতে থাকে, লুবনার লাশের খোঁজ কিন্তু আমরা এখনো পেলাম না। এটা কিন্তু আস্তে আস্তে ঝামেলা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি সেটা খোঁজার ব্যবস্থা করো। তখন জিবরান বলে, বস আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় হুমায়ুন, আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, চেষ্টা পছন্দ করে আল্লাহ, আর শয়তান পছন্দ করে ফলাফল। তারপর তাড়াতাড়ি ওকে কাজটা করতে বলে সেখান থেকে চলে যায় হুমায়ুন। আর জিবরানের কেন যেন মন খারাপ হয়ে যায়। হুমায়ুনের জন্য সে এত কিছু করে, তারপরেও তার কোনো নাম নেই। অন্যদিকে অ্যানির বাবা চলে আসে ওর মায়ের কাছে আর বলতে থাকে, এই বাড়িটা তো আমি তোমাকে ছাড়া কল্পনাই করতে পারি না। তোমার স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তবে আমি একটা কবিরাজ পেয়েছি, সে আমাকে একটা কৌটা দিয়েছে। এটার মধ্যে একটা ঔষধ আছে, সেটা খেলে এবং কিছু নিয়ম পালন করলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। তখন মা জিজ্ঞেস করে, কি নিয়ম? অ্যানির বাবা বলে, এই কৌটার মধ্যে আছে কালো রকমের একটা পাউডার। প্রত্যেক দিন 1 চিমটি করে খেতে হবে, আর 9 দিন পর পর একটা করে পশু বলি দিতে হবে। এই কথাটা শোনার পরেই অ্যানির মা সেই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায়। সেই আওয়াজটাকে এই ঔষধটা খেতে উৎসাহিত করছিল। তখন অ্যানির মাও রাজি হয়ে যায় সেই কাজটা করার জন্য। আর প্রথমে তারা ওদের বাড়ির পোষা বিড়ালটার বলি দিয়ে শুরু করবে। সিরাজ চলে আসে বাড়িতে, এসে দেখতে পায় মিতুর কাপড় চোপড় গোছাচ্ছে। তখন সিরাজকে দেখে অনেক ক্ষেপে যায় মিতু, আর বলে, আমার বান্ধবী নতুন আইফোন কিনেছে, তো আমাকেও সেটা কিনে দিতে হবে, না হলে আমি তোমার সাথে সংসারই করবো না, আর এই বাড়িতে আমি থাকবো না। এগুলো শুনে সিরাজ বলে, আইফোনের দাম তো 2.5 লক্ষ টাকা, এখন আমি এতগুলো টাকা কোথায় থেকে পাবো? কিন্তু কোনো কথাই যেন শোনার মোটে ছিল না মিতু। তখন সিরাজ আবারও সেই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পায়। তারপর সে রুম থেকে বেরিয়ে যায়। সিরাজ রুম থেকে বেরিয়ে গেলে মিতু কল দেয় মেঘলাকে আর বলে, আপনি যেমনটা করতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। এদিকে হুমায়ুন অ্যানিকে নিয়ে চলে আসে ওই মহলটায়। এটা দেখে অ্যানি তো খুশি হয়ে যায়, তবে বলে বাড়িটা খুবই শান্ত। হুমায়ুন জানায় এটা ব্রিটিশ আমলের বাড়ি। তারপর পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকে অ্যানি। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পরে হঠাৎ করেই হুমায়ুন গ্লাসে করে একটা লাল পানি এনে দেয়, বলে, এটা আমার বাগানের ফলের জুস।
অ্যানি সেটা খাওয়ার পরপরই ওর মাথাটা কেমন জানি ঘুরতে থাকে। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে অ্যানি। তখন হুমায়ুনকে কোলে করে তুলে ওর রুমের মধ্যে আনে আর ওর শরীরটা দেখতে থাকে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে চোখ খোলে অ্যানি। তখন হুমায়ুনের গায়ের উপরে উঠতে যায়, কিন্তু অ্যানি কিছুই বলছিল না। মনে হচ্ছে সে যেন হুমায়ুনের মোহেতে পড়ে গেছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই রুমের মধ্যে আব্দুল পীর বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আবার জায়গা পায় হুমায়ুন আর রুমকি। তখন আব্দুল পীর বলে, মেমনের বয়স এখন 10 বছর। তারপর আবার ওরা ঘুমিয়ে পড়ে। 5 দিন পর আবারও জায়গা পায়। এভাবে করে 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছরের মেমনকে দেখানো হয়। মানে ওরা প্রত্যেকবারই 5 দিন পর পর ঘুম থেকে জায়গা পাচ্ছিল। আর এর মধ্যেই ছেলেটার বয়স 5 বছর করে বেড়ে যাচ্ছিল। আজ তার বয়স 30 হয়ে গেছে। এবার সে সেই জায়গাটা থেকে উঠে আস্তে আস্তে হুমায়ুনের কাছে যায়। দেখা যায় মেমনের চেহারা একদমই হুমায়ুনের মতো। তখন সে হাতে একটা চাকু নিয়ে হুমায়ুনের গলাটা একদম দ্বিখণ্ডিত করে ফেলে। এই ব্যাপারগুলো রুমকি দেখছিল, কিন্তু কিছুই করার শক্তি ছিল না ওর মধ্যে। মেমন অবশ্য রুমকিকে মারে না, আর চলে আসে আব্দুলের কাছে। বলতে থাকে, শয়তান আপনার কাজে অনেক খুশি। এখন আপনি এবং আপনার পরিবার সবাই দরজা দিয়ে পার হতে পারবেন। তারপর পরে দেখা যায় আব্দুল পীর এবং বাকি সবাই সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে যে হুমায়ুনকে দেখা যাচ্ছিল এটা আসল হুমায়ুন নয়, এটা হচ্ছে সেই শয়তানের বন্ধু মেমন। ওদের পাশের বিছানাতে ঘুমন্ত অবস্থাতে শুয়ে আছে অ্যানি। তারপর পরে সেখানে চলে আসে রুমকি। ওর গলাটা ছিল কাটা। যেহেতু এতক্ষণ মেমনকে আমরা হুমায়ুন নামে জেনেছি, তাই মাঝে মধ্যে হুমায়ুন এবং মাঝে মধ্যে মেমন ব্যবহার করব আমরা। তখন হুমায়ুনকে বলে, তুই তো রেল লাইনে মারা গিয়েছিলি, তাহলে তুই কেন আমার পিছা ছাড়িস না? এটা শুনে রুমকি বলে, কেমন আছিস মেমন? তুই হুমায়ুনকে মেরে তার আইডেন্টিটিটা চুরি করে নিলি, আর তুই এক একবার এক এক রকম মানুষের ভেষ ধরে সবার পরিবারগুলো খালি নষ্ট করিস। এবার তুই হয়েছিস সাইকিয়াট্রিস্ট। তোর এই রক্তের ক্ষুধা কবে মিটবে মেমন? তখন মেমন বলে, আমার এই ক্ষুধা কোনো দিনও মিটবে না। আর রক্ত মাংসের মানুষ পাপ করতে খুবই পছন্দ করে, আর আমার প্রভু পছন্দ করে তাদের রক্ত। আর একবার দরজাটা আমাদের দখলে চলে আসুক, তখন তুই আমার পিছে ছাড়তে বাধ্য হবি রুমকি। এটা শুনে অনেক হাসতে থাকে রুমকি আর বলে, তুই আমার কিছুই করতে পারবি না। হয়তোবা তোকে শক্তি দিয়েছে তোর শয়তান, কিন্তু তুই তো আমার গর্ভ থেকে এসেছিলি। এজন্য এই রক্তের টানটা তুই কখনোই ছিঁড়তে পারবি না। আর ঠিক এই কারণে আমি বারবারই তোর কাছে ফিরে আসব, কখনো তোর প্রেমিকা হয়ে, কখনো বা তোর বউ। তুই না হুমায়ুন, তাহলে রুমকি ছাড়া তোর জীবনে কে থাকবে বল? তোকে আমি বারবারই বিভ্রান্ত করব। তোকে শয়তানও আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেমন। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই ঘুম থেকে জায়গা পেয়ে যায় অ্যানি, আর অবাক চোখে চেয়ে থাকে হুমায়ুনের দিকে। তারপর জিজ্ঞেস করে, আপনি কার সাথে কথা বলছিলেন? হুমায়ুন বলে, কই কারোর সাথেই না তো। আপনি ঘুমের মধ্যে হয়তো বা ভুলভাল শুনেছেন। ঠিক তখনই অ্যানির ফোনে একটা কল আসে। ওর মাঠ থেকে সে জানতে পারে রাহাতকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য ওদের বাড়িতে পুলিশ এসেছে এবং জেনিকে নাকি সে জেরা করছে। তখন বাড়িতে যেতে চায় অ্যানি, আর এটা শুনে ওকে নামিয়ে দিয়ে আসতে চায় হুমায়ুন। বাড়িতে পুলিশ এসেছে আর জেরা করছে জেনিকে। ওর দুই পাশে দাঁড়িয়েছিল অ্যানি এবং মিতু, আর বাকি সবাই বসেছিল। তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করে, আপনি তো ছিলেন রাহাতের প্রেমিকা, তাই না? শেষ আপনার সাথে ওর কবে কথা হয়েছিল? তখন জেনি বলে, আমি ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু সে যায়নি আমার সাথে। এটা শুনে পুলিশটা বলে, অবাক করার ব্যাপার এটাই যে যেদিন রাহাত নিখোঁজ হয়েছিল সেদিন ওর বাড়ির আশেপাশের 7টা সিসিটিভি ক্যামেরাই নষ্ট হয়ে গিয়েছিল। এটা হয়তো বা কেউ ইন্টেনশনালি করেছিল। তবে এর থেকেও বেশি অবাক করা বিষয় কি জানেন? আপনার ভাবি মিতু গত 3 মাস ধরে প্রত্যেক সপ্তাহে 2 বার করে রাহাতের ফ্ল্যাটে যেত। যখন সিরাজ থাকতো চেম্বারে আর আপনি থাকতেন বাসায়, তখনই তিনি যেতেন, আর ঘন্টার পর ঘন্টা রাহাতের ফ্ল্যাটে কাটাতো। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো হতবাক। আর মিতু বারবারই বলতে থাকে যে না, উনি তো আমাদের আত্মীয়র মতো, এই জন্যই মাঝে মধ্যে ওর বাসাতে আমি যেতাম, শুধুমাত্র জেনির খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু যেহেতু ওর বিরুদ্ধে প্রমাণ আছে, এর জন্য ওর কথা আর কেউ বিশ্বাস করছিল না। আর সিরাজ তো একদম অবাকই হয়ে গিয়েছিল। এটুকু শোনার পরপরই অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয় জেনি। তারপর ওর মায়েরও কেমন যেন একটা বাজে অবস্থা হয়ে যায়, তিনি প্যারালাইজড হয়ে যাচ্ছিলেন। এই ব্যাপারগুলো দেখে হুমায়ুন আবার পুলিশদেরকে বলে, আপনারা আজকে যেতে পারেন, এদের পরিবারের অবস্থা তো খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারপর আসবেন। তখন সেখান থেকে চলে যায় পুলিশ। এদিকে দেখা যায় জিবরান ভয়ঙ্কর একটা কণ্ঠ শুনে জেগে ওঠে। তখন সেই কণ্ঠটাকে বলতে থাকে, তুই মেমনের থেকে কম কিসে জিবরান? তুই কেন ওর সব কথা মানিস? তোর প্রভু পছন্দ করে অবাধ্যতা, তোকে আর একদমই ওর কথা মানতে হবে না, তাহলেই কেবলমাত্র তুই আমার কাছাকাছি আসতে পারবি।
এই কথাগুলো শুনে জিবরান মনে করেছে হয়তোবা শয়তান সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করেছে আর মেমনের কথা সে অমান্য করার সিদ্ধান্ত নেয়। এজন্য সেই ঘরের মধ্যে যে লোকটাকে বেঁধে রাখা হয়েছিল তার হাতের দড়িটা খুলে দেয় এবং তাকে মুক্ত করে দেয়। অন্যদিকে দেখা যায় রুমের মধ্যে সিরাজ, মিতু এবং অ্যানি বসে আছে। তখন অ্যানি বলতে থাকে, ভাবি তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি জেনি এবং ভাইয়াকে এইভাবে ধোকা দিতে পারলে ভাবি? অ্যানি যখন এই কথাগুলো বলছিল তখন আবার মিতু শুনতে পায় সেই ভয়ঙ্কর আওয়াজটা। সেই আওয়াজটাকে বিদ্রোহ করতে বলে। তখন মিতু বলতে থাকে, হ্যাঁ আমি গিয়েছি তো কি হয়েছে তাতে? তোমার ভাই কি আসলে পুরুষ? ও তো এখানে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো তুমি। আর তুমি কেন আমাকে জ্ঞান দিতে এসেছো? তুমি নিজেই তো তোমার স্বামীকে হত্যা করে তারপরেই বাড়িতে এসে উঠেছো। এই বাড়িতে যারা থাকে সবাই অসুস্থ। এই কথাগুলো যখন মিতু বলছিল তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সিরাজ। আর অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, হ্যাঁ আমি পুরুষ ছিলাম না, কিন্তু এখন আমি পুরুষ হয়েছি। তোর টাকা লাগবে তাই না? এখন আমি এমন মানুষজনের সাথে হাত মিলিয়েছি যে আমার পায়ের তলাতে টাকা গড়াগড়ি খাবে। কিন্তু তোর মতো দুশ্চরিত্রা মহিলার সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। তোকে আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিব। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তখন মিতুও বলে, যেদিন তুই আমার 15 লক্ষ টাকা কাবিনের দিয়ে দিবি সেদিন আমি তোর বাড়ি থেকে চলে যাব। অ্যানি ওদের দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করছিল, কিন্তু লাভ তেমন একটা হচ্ছিল না। ওরা ঝগড়া করেই যাচ্ছিল। এদিকে দেখা যায় হুমায়ুন তার বাড়িতে চলে আসে। তখন জিবরান তার চেয়ারে বসেছিল আর সে হাসতে হাসতে বলতে থাকে, আমি তোর কথা অমান্য করেছি হুমায়ুন। তুই আজকে যেই লোকটাকে আগলে রাখতে বলেছিলি তাকে আমি ছেড়ে দিয়েছি। শয়তান আমার সাথে কথা বলেছিল, জানিয়েছে সে সবচাইতে বেশি পছন্দ করে মানুষের বিট্রে করা, আর আমি সেটাই করেছি। এটা বলে অনেক হাসাহাসি করতে শুরু করে দেয় জিবরান। এই ব্যাপারগুলো দেখে অনেক রাগান্বিত হয়ে যায় হুমায়ুন আর 2 হাত দিয়ে ওর মাথাটা ধরে ফেলে। আস্তে আস্তে ওর মাথাটা এত জোরে চাপতে শুরু করে যে পুরো ভর্তা হয়ে যায় জিবরানের মাথা। মারা যায় জিবরান। তার পরপরই সেখানে হেলাল এসে পৌঁছে। তখন হেলালকে হুমায়ুন বলে, আজকে থেকে জিবরানের জায়গা আপনার। এই কথাটা শুনে তো অনেক খুশি হয়ে যায় হেলাল। সে এই দিনের অপেক্ষাটাই করছিল। অন্যদিকে বাড়িতে বমি বমি ভাব হচ্ছিল অ্যানির। এটা হয়তোবা বাচ্চা পেটে আসলে হয়। তখন অ্যানি একটা টেস্ট করে এবং জানতে পারে ওর পেটে বাচ্চা। তখন অ্যানির আর বুঝতে বাকি থাকে না যে এই বাচ্চাটা হুমায়ুনের। এদিকে মেঘলা আর জেনি একটা রুমের মধ্যে ছিল। তখন জেনি অনেক রাগান্বিত হয়ে বলতে থাকে, যে আমার গোটা পরিবারটা নষ্ট করেছে তাকে আমার খুব মারতে ইচ্ছে হচ্ছে। রাহাতকে আমি যেভাবে মেরেছি তাকেও আমি ঠিক সেভাবেই মারবো। ওর বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা আমি বের করে আনবো। তখন মেঘলা ওর কাছে এসে বলে, এভাবে যদি তুমি মিতুকে মারো তাহলে তো সে বেঁচেই গেল। ওকে তিলে তিলে মারতে হবে। আচ্ছা চিন্তা করো তো, মিতুর যে মেয়েটা আছে দারুণ ফুটফুটে চেহারা ওর, সেই চেহারাটা যদি আগুনে বা অ্যাসিড দিয়ে পুড়ে যায় তাহলে মিতু সেই চেহারাটা বারবার দেখবে এবং প্রত্যেক দিনই মরবে। সে এটা চিন্তা করবে যে ওর পাপের ফসল হিসেবে ওর মেয়ের এই দশা হয়েছে, আর তিলে তিলে মরবে মিতু। এই কথাটা শুনে জেনিও একমত হয় আর এই কাজটা করতে চায়। তারপর ওরা দুজনে একটা পৈশাচিক হাসি দেয়। আর এই অসমাপ্ত ছিন্ন ছিন্ন কাহিনীগুলোর মাধ্যমে শেষ হয়ে যায় এই সিরিজটির 2য় সিজন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।